ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার লাইফ টাইম হাই থেকে অ্যাপ্রক্স 58% ডাউন আছে। আর এরই মধ্যে কিছু নেগেটিভ নিউজ এসছে, যেমন ব্যাংকের সিইও রিজাইন, অ্যাকাউন্টিং ল্যাপস এবং কিছু লসেস। আর এর ফলে যারা অলরেডি এই ব্যাংকে আগে থেকে ইনভেস্টেড আছে তাদের মধ্যে, বিশেষ করে রিটেল ট্রেডাররা, তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে। তারা কনফিউজ আছে যে এই মুহূর্তে কি করা উচিত, সেল করে দেওয়া উচিত, হোল্ড করে রাখা উচিত, নাকি এটা একটা অপরচুনিটি, এখানে আরও বাই করা উচিত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 8টা স্ট্রং রিজন শেয়ার করব, যেটার পর আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনার এখন সেল করা উচিত, হোল্ড করা উচিত, নাকি এটা একটা অপরচুনিটি, এখানে আরও বাই করা উচিত। বাট রিমেম্বার, এটা কোনো বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন ভিডিও নয়। আই এম নট এনি লাইসেন্স হোল্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সো লেটস স্টার্ট। সো এই ব্যাংকের যে মেন প্রবলেম এখন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, on April 15, IndusInd Bank disclosed that accounting lapse in the derivative portfolio will have negative impact of rupees 1979 crore on its net worth of 2.27% to its net worth. So এটা কোনো পার্মানেন্ট প্রবলেম নয়, এটা একটা টেম্পোরারি প্রবলেম, যেটা একটা অ্যাকাউন্টিং ইস্যু আছে, যাতে অলমোস্ট 2000 কোটি টাকার মতো একটা লস হয়েছে। সো 2000 কোটি টাকা ইন্ডাসইন্ড ব্যাংকের জন্য কত বড় লস। তো এর জন্য যদি আমরা এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, এর নেট প্রফিট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাসইন্ড ব্যাংক একটা কোয়ার্টারে 1400 কোটি টাকা প্রফিট করেছে। মানে 1 থেকে 2 কোয়ার্টারের প্রফিট দিয়ে এই লসটা কভার করা সম্ভব। রিজন নাম্বার 2, এখন অনেকের মধ্যেই একটা কোশ্চেন এসছে, তাহলে কি ইন্ডাসইন্ড ব্যাংক সেকেন্ড ইয়েস ব্যাংক? এটা কিন্তু একদমই নয়। ইয়েস ব্যাংকের ব্যাপারটা আলাদা। ইয়েস ব্যাংকে 5000 কোটি টাকার ফ্রড হয়েছিল, যেখানে প্রমোটার রানা কাপুর ব্যাংকের টাকা বাইরে ট্রান্সফার করেছিল, ট্রানজ্যাকশন করেছিল। বাট এক্ষেত্রে কিন্তু এরকম কিছুই নয়, এখানে কোনো রকম টাকা বাইরে ট্রানজ্যাকশন করা হয়নি, বা এই প্রবলেমের ফলে কারোর পার্সোনালি কিন্তু কোনো রকম লাভ হয়নি। সো এটা কিন্তু ইয়েস ব্যাংক থেকে টোটালি আলাদা, এটা একটা অ্যাকাউন্টিং ইস্যু। আর রিমেম্বার, এত বড় ফ্রডের পরেও কিন্তু গভর্নমেন্ট থেকে ইয়েস ব্যাংককে সাপোর্ট করা হয়েছিল, যাতে করে কোনো রকমভাবে ব্যাংক বন্ধ না হয়ে যায়। আর এটা তো এরকম কোনো ব্যাপারই নয়। আর এটা আমি নয়, এটা আরবিআই থেকে একটা ওপিনিয়নও দেওয়া হয়েছিল ব্যাংকের ফাইন্যান্সিয়ালের ব্যাপারে, যেখানে ইন্ডাসইন্ড ব্যাংকের ডিপোজিটারদের জন্য আরবিআই একটা ওপিনিয়ন দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরবিআই বলেছিল, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাসিওর্ড ডিপোজিটর অফ ইন্ডাসইন্ড ব্যাংক অফ ইটস strong financial health and stability. The bank is well capitalized and maintain a high liquidity coverage ratio. সো রিজার্ভ ব্যাংক থেকে অ্যাসিওর করা হয়েছে ব্যাংকের ডিপোজিটারদের, তারা যাতে কোনো রকম ভয় না পায়। ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ স্ট্রং আছে এবং স্টেবিলিটি আছে, এবং ব্যাংক ওয়েল ক্যাপিটালাইজড আছে। তো ঘাবড়ানোর মতো কোনো ব্যাপার নেই। রিজন নাম্বার 3, ব্যাংকের বিজনেসে কি কোনো প্রবলেম আছে? যদি আমরা ব্যাংকের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2013-তে ব্যাংকের রেভিনিউ ছিল 7000 কোটি টাকা, যেটা এখন বেড়ে 50,000 কোটি টাকার উপর হয়ে গেছে। তার মানে ব্যাংকের বিজনেসে কোনো রকম প্রবলেম নেই, রেভিনিউ কন্টিনিউ গ্রো করছে। রিজন নাম্বার 4, যদি আমরা ব্যাংকের নেট প্রফিট দেখি, তাহলে 2013-তে ব্যাংকের নেট প্রফিট ছিল 1000 কোটি টাকা, যেটা এখন বেড়ে 7000 কোটি টাকার উপর হয়ে গেছে। তার মানে ব্যাংক প্রফিটেবলও আছে, ব্যাংক কন্টিনিউ প্রফিট করছে। রিজন নাম্বার 5, এনপিএ, যেটা ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য খুব একটা ইম্পর্টেন্ট রেশিও। সো ইন্ডাসইন্ড ব্যাংকের এনপিএ হচ্ছে এখন 0.68। তো যদি একটু ভালো করে ফলো করে দেখা হয়, তাহলে আপনারা দেখতে পারবেন যে লাস্ট এত বছরে ইন্ডাসইন্ড ব্যাংকের এনপিএ 0.57 থেকে 0.71 এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। আর এটা শুধু ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রেই নয়, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রেও এনপিএ হচ্ছে এখন 0.44, যেটা একসময় 2021-এ 0.87 অবধি চলে গেছিল। সো এটা একটা কমন ব্যাপার এবং এটা ম্যানেজেবল। রিজন নাম্বার 6, আরওই, এটা বিশেষ করে ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট রেশিও। ইন্ডাসইন্ড ব্যাংকের এখন আরওই হচ্ছে 15.25, সো যেটা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের হচ্ছে 15.06, আর এইচডিএফসি ব্যাংকের হচ্ছে 14.53। মানে কোটাক মাহিন্দ্রা ইভেন এইচডিএফসি ব্যাংকের থেকেও এখন ইন্ডাসইন্ড ব্যাংকের আরোই বেশি বেটার। রিজন নাম্বার 7, যদি আমরা এখন এই ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে 18%-এরও কম স্টেক আছে, আর 82%
বিগ প্লেয়ারের কাছে আছে, লাইক এফআইআই, ডিআইআই, প্রোমোটার। তার মানে বিগ প্লেয়াররা এই ব্যাংকের উপরে কনফিডেন্ট আছে, এটা তার একটা সাইন। নেক্সট রিজন নাম্বার 8, ভ্যালুয়েশন। ইনভেস্টিংয়ে ভ্যালুয়েশন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি আমরা কোনো ভালো কোম্পানিকেও ওভার ভ্যালুতে পারচেস করি তাহলে আমাদের লস হতে পারে বা আমাদের প্রফিট অনেকটাই কমে যেতে পারে। সো এখন কি ইন্ডাসইন্ড ব্যাংকের ভ্যালুয়েশন ওভার ভ্যালু আছে? যদি আমরা দেখি ইন্ডাসইন্ড ব্যাংকের এখন পি আছে 9.04 আর ব্যাংকিং ইন্ডাস্ট্রির মিডিয়ান পি এখন 11.48। সো যতগুলো বড় প্রাইভেট ব্যাংক আছে তাদের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংক এখন সব থেকে সস্তা। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকের আরওই হচ্ছে 15.25, যেখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আরওই হচ্ছে 15.06 আর এইচডিএফসি ব্যাংকের আরওই হচ্ছে 14.53। মানে সব থেকে কম পি, বাট আরওই কোটাক মহিন্দ্রা ব্যাংক ইভেন এইচডিএফসি ব্যাংকের থেকেও বেশি। নেক্সট যদি আমরা এর প্রাইস টু বুক ভ্যালু দেখি, সো ইন্ডাসইন্ড ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু আছে এখন 1, যেখানে আদার্স প্রাইভেট ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু এখন 2 থেকে 3 আছে। ইন্ডাসইন্ড ব্যাংকের কারেন্ট প্রাইস এখন 838 টাকা অ্যান্ড বুক ভ্যালু হচ্ছে 836 টাকা। মানে ইন্ডাসইন্ড ব্যাংক এখন বুক ভ্যালুর কাছে ট্রেড করছে। সো বুক ভ্যালু ওয়াইজও ইন্ডাসইন্ড ব্যাংক এখন সব থেকে সস্তা। নেক্সট যদি আমরা এর পিইজি রেশিও দেখি, যেটা ভ্যালুয়েশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট রেশিও। ইন্ডাসইন্ড ব্যাংকের এখন পিইজি রেশিও আছে 0.41। ব্যাংকিং ইন্ডাস্ট্রির মিডিয়ান পিইজি রেশিও এখন 0.45। সো ইন্ডাসইন্ড ব্যাংকের পিইজি রেশিও এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির মিডিয়ান পির থেকেও কম আছে। নর্মালি পিইজি রেশিও 1-এর নিচে হলে সেটাকে আন্ডার ভ্যালু হিসাবে ধরা হয়। সো পিইজি রেশিও ওয়াইজও ইন্ডাসইন্ড ব্যাংক এখন সস্তা আছে। সো যদি আপনারা ভিডিওটা এখন অবধি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য এটা একটা বোনাস। এই 5টা রুলস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে স্টক মার্কেটে লসের হাত থেকে আপনারা আপনাদের বাঁচাতে পারবেন এবং লং টাইমে স্টক মার্কেট থেকে একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। রুল নাম্বার 1, ডাইভার্সিফাই ইয়োর পোর্টফোলিও। কোম্পানি যত ভালোই হোক, কখনো একটা কোম্পানিতে আপনার সমস্ত পয়সা ইনভেস্ট করবেন না। কখনোই একটা স্টকে 5%-এর বেশি ইনভেস্ট করা উচিত নয়, বিশেষ করে যদি আপনি বিগিনার হন। রুল নাম্বার 2, অলওয়েজ ইনভেস্টিং ফর লং টার্ম। স্টক মার্কেটে শর্ট টার্মে স্টকের প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে পারে ফর ইমোশন, নিউজ অর আদার্স থিং, বাট লং টাইমে যদি কোম্পানি বিজনেস গ্রো করে, রেভিনিউ গ্রো করে, প্রফিট গ্রো করে, তাহলে স্টক প্রাইসও লং টাইমে ওপরেই যাবে। তাই গ্রেট বিজনেসে লং টাইমের জন্য ইনভেস্ট করুন, যা আপনাকে ইজিলি রিচ বানিয়ে দেবে। রুল নাম্বার 3, ভ্যালুয়েশন ম্যাটার। স্টক মার্কেট ইনভেস্টিংয়ে ভ্যালুয়েশন খুব একটা বড় রোল প্লে করে। আপনি কোনো ভালো কোম্পানিকে বাই করলেই হবে না, সেই ভালো কোম্পানিকে আপনি কোন প্রাইসে বাই করছেন, তার ভ্যালু ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু, তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কতটা লাভ করতে পারবেন, আপনার প্রফিট কতটা হবে, আপনার লস কতটা হবে, টোটালি ডিপেন্ড করবে আপনি কোন ভ্যালুয়েশনে সেই স্টককে বাই করছেন। তাই স্টক মার্কেটে ভ্যালুয়েশনের ওপরও আপনাকে নজর দিতে হবে। কখনোই লাইফ টাইম হাইতে কোনো কোম্পানি থাকলে তাকে বাই করা উচিত নয়, সে যত ভালোই কোম্পানি হোক না কেন। অলওয়েজ আপনাকে ভ্যালুয়েশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, লেজেন্ডারি ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট কোনো কোম্পানিকে তখনই বাই করেন যখন তার ভ্যালুয়েশন রিজনেবল হয়, আন্ডার ভ্যালু হয়। ফর এক্সাম্পল, ওয়ারেন বাফেট যখন অ্যাপেলের বিজনেস মডেল বুঝতে পারেন, উনি সঙ্গে সঙ্গে অ্যাপেল কোম্পানি বাই করেননি। উনি ওয়েট করেছিলেন যখন 2016-তে অ্যাপেলের স্টক ডাউন হয়ে যায় এবং একটা রিজনেবল প্রাইসে, ডিসকাউন্টে, আন্ডার ভ্যালুতে ওয়ারেন বাফেট সেটাকে পায়, তখন তিনি ম্যাসিভলি অ্যাপেল স্টক বাই করতে শুরু করেন। আর তার এই ইনভেস্টমেন্ট আগে গিয়ে তাকে $1 বিলিয়ন আর্ন করে দিয়েছে। অ্যানাদার এক্সাম্পল, যারা ইন্ডাসইন্ড ব্যাংকে লাইফ টাইম হাইতে ইনভেস্ট করেছিলেন তারা আজকের দিনে লসে আছেন, বাট এই সেম স্টকে যারা আফটার কোভিড বাই করেছিলেন তারা কিন্তু এখনো প্রফিটে আছে। তো স্টক কিন্তু সেম, কিন্তু কারো লস হয়েছে আর কেউ প্রফিটে আছে, বিকজ ভ্যালুয়েশন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই জন্য স্টক মার্কেট ইনভেস্টিংয়ে, বিশেষ করে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ভ্যালুয়েশনকে অবশ্যই মাথায় রাখা উচিত। রুল নাম্বার 4, অলওয়েজ আপনার কাছে যে নিজের টাকা রয়েছে সেটাকেই ইনভেস্ট করা উচিত। কখনোই কারোর থেকে ধার নিয়ে অথবা মার্জিন মানিতে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। এতে আপনি অনেক বড় প্রবলেমের মধ্যে পড়তে পারেন এবং আপনার অনেক বড় লস হতে পারে। রুল নাম্বার 5, কখনোই আপনার সেই টাকা ইনভেস্ট করা উচিত না যা আপনার নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে
প্রয়োজন আছে। অলওয়েজ লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত। সেই টাকাই ইনভেস্ট করুন যা আপনার ইমার্জেন্সিতে দরকার নেই। মিনিমাম 5 থেকে 6 বছর আপনার সেই টাকার প্রয়োজন নেই। হতে পারে সেটা কম অ্যামাউন্টও হতে পারে, সেটাও আপনি ইনভেস্ট করতে পারেন। সেটাও লং টার্মে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের থ্রুতে অনেক বড় অ্যামাউন্ট বানিয়ে দিতে পারে। তাই ইনভেস্টিং আজই শুরু করুন, অল্প পয়সা দিয়ে শুরু করুন, বাট সেই পয়সায় ইনভেস্ট করুন যা আপনার নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে প্রয়োজন নেই। যদি আপনি এই রুলসগুলো মনে রেখে স্টক মার্কেটে ইনভেস্টিং করেন তাহলে আপনি স্টক মার্কেটে লস থেকে বাঁচতে পারবেন এবং লং টাইমে স্টক মার্কেট ইনভেস্টিং থেকে একটা অনেক বড় পয়সা বানাতে পারবেন, ইভেন ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করেও। তাই আজই আপনার ইনভেস্টমেন্টকে শুরু করুন। এখন কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি ইন্ডাসইন্ড ব্যাংকে 140% পয়সা বানানোর অপরচুনিটি আছে। রিমেম্বার, এফডি করলে পয়সা ডবল হতে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। তো যদি এতে 6 বছরও সময় লাগে তাও এটা একটা খুব ভালো রিটার্ন। আর আপনি যদি স্টক মার্কেটকে সিম্পলভাবে ডিটেলসে শিখতে চান তাহলে এর উপর আমার একটা কোর্স আছে যেটা খুবই সিম্পল বাট পাওয়ারফুল কোর্স এবং এখন এটা খুব এফোর্ডেবল প্রাইসে আছে। তা আপনি চাইলে এটা চেক করে দেখতে পারেন। এর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর স্টক মার্কেট ইনভেস্টিংকে সিম্পলভাবে ডিটেলসে শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। টেক কেয়ার। Disclaimer: This video is not for any buying or selling recommendation. It's only for educational purpose and example purpose. I am not any financial license holding advisor. Before investing or taking any decision, please consult with your license holding financial advisor. Thank you.